নমস্কার, শুভ সন্ধ্যা। কথা মতো আবার চলে এলাম চিঠিপত্রের আসরে। কথায় ছবির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। যারা অনলাইন রয়েছো বা রয়েছেন, তারা চলে আসুন, এখানে যোগ দিন এবং যারা চিঠি পাঠিয়েছো বা পাঠিয়েছেন বা পাঠিয়েছিস আমাকে, তাদের চিঠি নিয়ে আমি শুরু করব আমার আজকের চিঠিপত্রের আসর। গত সপ্তাহে আমি ভীষণ আপ্লুত এবং আবেগিত এবং যার পরনাই আনন্দিত হয়েছি এত চিঠি তোমাদের সকলের কাছ থেকে পেয়ে। আজকেও অনেক চিঠি পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। যারা চিঠি পাঠিয়েছ বা পাঠিয়েছেন তাদের সকলকে অনেক ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই এবং শুভেচ্ছা জানাই। এবারের বিষয় ছিল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের ওপরে ভিত্তি করে চিঠি লেখার বিষয়টি রেখেছিলাম আমি। অনেকেই আমাকে চিঠি পাঠিয়েছেন। বারবার আমার এই আপনি তুমির একটা সমস্যা হয়ে যাচ্ছে, তাই আমি সকলকে তুমি বলছি, যেহেতু আমরা সকলেই বন্ধু, আর বন্ধুর তো কোনো বয়স হয় না। তাই বারবার ওই আপনি তুইয়ে আটকে না থেকে একেবারে তুমি বলছি সকলকে। সকলেই যেহেতু আমার বন্ধু, যারা আমায় চিঠি পাঠিয়েছো প্রত্যেকেই আমার খুব ভালো বন্ধু। এবারে সরাসরি চলে যাব চিঠিতে। তার আগে দু চারটে কথা বলি। যেহেতু বিষয়টা পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের একটা এমন একটা উৎসব যেটা খুব প্রাণের, খুব হৃদয়ের, আমাদের খুব হৃদয়ের কাছের। বাংলা বছর বা বাংলা সাল সেভাবে আমরা ব্যবহার করি না ঠিকই, সব কিছুতেই ইংরাজির আধিপত্য যাকে বলে, কিন্তু তবুও এই পয়লা বৈশাখের দিনটা আমরা কিন্তু কেউ ভুলি না। এবং পয়লা বৈশাখ আমাদের কাছে একটা উৎসবের মতো। আমরা অনেকেই সেই ছোটোবেলায় ফিরে যাই, সেই ছোটোবেলার নতুন জামা পরা, নতুন দিনের ভালো মন্দ খাবার দাবার খাওয়া, তারপরে সন্ধেবেলা হালখাতা করতে যাওয়া। এই বিষয়ে অনেকেই অনেক কিছু লিখেছ, আর আমারও সেই একই অভিজ্ঞতা। নতুন জামা পরা, স্নান করে উঠে ঠাকুর পুজো করা, বাড়িতে ঠাকুর প্রণাম করা, সকলের সঙ্গে মিলেমিশে থাকা। এগুলো বড়রা বলতেন যে আজকে বছরের প্রথম দিন, কেউ ঝগড়াঝাটি করবে না, মারামারি করবে না, কাউকে কোনো খারাপ কথা বলবে না। আজকে যা ঘটবে সেটা নাকি সারা বছর তাই ঘটবে, বড়রা তাই বলতেন এবং আমরা সেগুলো মেনে চলতাম। এরকম চিঠিতে এরকম কথাও উঠে এসেছে, যেহেতু আমাদের আসলে বড় হয়ে ওঠাটা, বেড়ে ওঠাটা খানিকটা একই রকম ছিল, এতটা যান্ত্রিক আগে ছিল না। অনেক ভালোবাসা। জয়শ্রী এসেছো, জয়শ্রী লিখেছে এসেছি। জয়শ্রী আমার খুব কাছের একজন বন্ধু, খুব ভালো লাগলো জয়শ্রী। এবার আরও দু একজন এসে গেলে আমি চিঠি পড়ব, কেননা যারা চিঠি লিখেছো তারা যদি না শুনতে পাও, তোমাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে। যাকে যেটা বলছিলাম পয়লা বৈশাখ সম্বন্ধে, সেই যে আমাদের সরল সহজভাবে বেড়ে ওঠা, সেই আমাদের মিলেমিশে থাকা, এক হয়ে থাকা, কোথাও যেন আজকাল সেখানে একটা অন্যরকম সুর বাজছে। সেই বেসুরো একটা তান আমাদের ছুঁয়ে যাচ্ছে রোজ। আমরা অনেক আমরা অনেক দূরে চলে যাচ্ছি একে অপরের থেকে। আমরা তাই বারবার বলতে চাই, আয় আরও বেঁধে বেঁধে থাকি, আমরা একে অপরের সঙ্গে মিলে মিশে এক হয়ে এভাবেই যেন থাকতে পারি। আর পয়লা বৈশাখ যেহেতু বাংলা বছরের শুরু, তাই বাংলা ভাষা, এই যে বাংলা ভাষার জন্য এত আন্দোলন, এত সংস্কৃতি চর্চা, এত সাহিত্য, আমাদের বাংলার
কত কত গুণী মানুষ রয়েছেন, কবি, সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী। তাদের জীবনী আমরা পড়লে বুঝতে পারি যে তারা কি দিয়ে গেছেন আমাদের, সেই পথেই যাতে আমরা চলতে পারি, এটাও বলার। আচ্ছা, অনুরাধাদি এসেছো, অনেক ভালোবাসা। বর্ণালী এসেছো, অনেক ভালোবাসা। তাহলে আমি চলে যাই সরাসরি চিঠিতে। প্রথমে যে চিঠিটা পড়ব সেই চিঠিটা এসেছে আগেও বলেছি, আরও একবার বলি। আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? একবার তোমরা বলো যে আমি যে কথাগুলো বলছি আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না। একবার যদি বলো ভালো হয় যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, অনুদি বলছো হ্যাঁ শোনা যাচ্ছে। প্রথমে চলে যাব আমাদের প্রিয় দিভাইয়ের চিঠিতে। অনুদি যেহেতু উপস্থিত রয়েছে, অনুদির চিঠিটা দিয়েই শুরু করি। অনুদি আমাদের সকলের শ্রদ্ধেয় এবং ভালোবাসার মানুষ। অনুরাধা চৌধুরী থাকেন সুভাষগ্রাম থেকে। তাহলে প্রথম চিঠিটি পড়ছি। প্রথম চিঠিটি এসেছে সুভাষগ্রাম থেকে এবং লিখেছে অনুরাধা চৌধুরী। সাউন্ডটা কম পাচ্ছ? তোমরা কি সাউন্ড কম পাচ্ছ? হ্যালো হ্যালো, এবার ঠিকঠাক দেখো তো, শোনা যাচ্ছে জয়শ্রী? ভালোই দেখা যাচ্ছে, কিন্তু সাউন্ডটা আর বর্ণালী বলছে কম পাচ্ছ। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, অনুদি বলছো। আচ্ছা, জয়শ্রী বলছে শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে পড়ি অনুদির চিঠি। অনুরাধা চৌধুরী লিখেছেন সুভাষগ্রাম থেকে। আজকের বিষয় পয়লা বৈশাখ। কথায় ছবি সমীপেশু। তোমাকে চিঠি লিখতে বসে মনে পড়ে যাচ্ছে অনেক কথা। তবে কোনো ঘটনাই নতুন জামাকাপড় বিষয়ক নয়। আমার নববর্ষ কেটেছে বা এখনও কাটে সম্পূর্ণ ভিন্নভাবে, অন্য কারোর সঙ্গে মিল নেই কোনোই। সেই হিসাবে এই চিঠি নববর্ষের কোনো চিঠিই নয়। তবুও লিখছি, কারণ সেলে নতুন জামাকাপড় খুব কম কিনলেও আমার ছোটোবেলার পয়লা বৈশাখ কীভাবে কেটেছে আর এখন কিভাবে কাটে তোমাকে জানাতে খুব ইচ্ছে করলো। আজ লিখব পয়লা বৈশাখের কথা। সত্যি কথা বলতে কি, আমার খুব ছোটোবেলায় পয়লা বৈশাখ কখনো দেখিনি। তার মানে কি তখন পয়লা বৈশাখ হতো না? হতো অবশ্যই, তবে আমার মনে পড়ে না। আর মনে পড়বেই বা কী করে? তখন রাত দিন আমাদের যৌথ পরিবারে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আর গুণী মানুষজনের ভিড়ে বাড়ি গমগম করত। রোজই মনে হতো বাড়িতে কোনো উৎসব চলছে। ক্লাস 3 কি 4-এ আমি থাকতে গেছিলাম আমার মেজ পিসির বাড়িতে। তখনও এক পয়লা বৈশাখ। বাড়ির সকলের জন্য নতুন পোশাক, আমার জন্যেও। সেই প্রথম আমার নববর্ষের নতুন জামা। এরপর ক্লাস 5। স্কুলে প্রত্যেক বছর এই দিন মাঠে গিয়ে প্যারেড করতাম, মনে আছে। বাহিনী প্রস্তুত। বিভিন্ন স্কুল আর ক্লাব থেকেও আসতো বিশাল বিশাল দল। প্যারেড শেষে দেওয়া হতো 4 পিস ব্রেড ও একটা কলা। সন্ধেবেলা ফাংশন হতো বিভিন্ন স্কুলে বা পাড়ায়, দেখতে যেতাম বন্ধুদের সঙ্গে। স্কুলের শেষের দিকে বা কলেজের প্রথম দিকে বাড়িতে ফাংশন করতেন আমার বাবা। পাড়ার গায়ক গায়িকাদের নেমন্তন্ন করতেন বাবা। এই ঘরোয়া জলসার বিশেষ আকর্ষণ ছিল পাড়ার মাসিমাদের গান। যারা ভালো গান করতেন, কিন্তু সংসার জীবনে তারা আর গাইবার অবকাশ পেতেন না। বাবার উৎসাহে তারা গান গাইতেন। প্রসঙ্গত আমার বাবারও কণ্ঠ ছিল অসাধারণ। মা আলুর দম আর লুচি করতেন। চায়ের কেটলি রেহাই পেত
রাত 11টায়। আস্তে আস্তে জীবন ও জীবিকার সন্ধান শুরু হলো। স্কুল কলেজ শিক্ষার সময় নতুন করে দেখা পেলাম গড়িয়াহাট, নিউ বালিগঞ্জ আর শিয়ালদহের। পয়লা বৈশাখের আগের কদিন শুধু কিনে যেতাম ইচ্ছে মতো। কেনাকাটা শুরু হয় তখন থেকেই, দিদিদের শাড়ি, বাচ্চাদের পোশাক, মায়ের শাড়ি, বাবার লুঙ্গি ইত্যাদি। আর আমি চাদর, বালিশ কভার আর ঘর সাজানোর টুকিটাকি। ঘর সাজিয়ে রাখতে আমি খুব ভালোবাসি। নববর্ষের সকালে এখনও শুনতে পাই বাবার সেই উদাত্ত কণ্ঠের গান, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুরমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। ইতি তোমার অনুদি। তোমার হয়ে গানটা আমি গেয়ে দিলাম। জানি খুব বেসুরো, কিন্তু তবু চেষ্টা করলাম। একটা অসাধারণ চিঠি পেয়েছি, আর ফিরে গেলাম সেই অনুদির ছোটোবেলায়। অনুদি লিখেছে 3 বা 4-এ প্রথম পয়লা বৈশাখের জামা। এটা একটা ভীষণ মনে রাখার মতো ঘটনা। আর তারপর তো অনুদির যে সাংসারিক দায়িত্ব, বাবা মাকে এবং অন্যান্য পরিবারের অন্যজনকে ভালোবাসা, তাদের জন্য জিনিসপত্র কেনা, এটার থেকেই বোঝা যায় যে অনুদি কতটা সাংসারিক এবং কতটা হৃদয়বতী একজন মানুষ। দেখা যাচ্ছে জয়শ্রী বলছে, আমি পরিষ্কার পাচ্ছি, দারুণ দারুণ পাঠ করলে ছবি, আমার মনের মতো। ধন্যবাদ, তোমার ভালো লেগেছে, এটাই আমার অনেক ভালো লাগা। শিক্ষা চক্রবর্তী এসে গেছি, জয়শ্রী সমাদ্দার বলছে ভালো লাগছে। এবার চলে যাব আমাদের অন্য একটি চিঠিতে। চিঠিটা এসেছে উত্তরপাড়া থেকে, লিখেছে সুদীপা সামন্ত। সুদীপাদি লিখেছে, প্রিয় ছবি, তোমাকে এবং তোমার কথায় ছবির চিঠিপত্রের আসরের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সারা বছরের যে কটা বাংলা তারিখ আমরা মনে রাখি এবং উদযাপন করি, তার প্রথমটি হলো বৈশাখ মাসের প্রথম দিন, অর্থাৎ পয়লা বৈশাখ। এর সাথে বাঙালির ভালোবাসা, আবেগ, ভালো লাগা সব জড়িয়ে আছে। ছেলেবেলায় এই দিনটি আসার আগে থেকেই আমরা উৎসবে থাকতাম। শিবের গাজন উৎসব, চৈত্র মাসের শেষ কদিন একটা অদ্ভুত ভালো লাগা ঘিরে থাকত। চৈত্র সংক্রান্তির দিন সন্ধেবেলায় চড়ক মেলা উপলক্ষে পাঁপড় ভাজা, চপ, পেঁয়াজি এইসব দিয়ে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়া ছিল আমাদের রুটিনের মধ্যে। আর পরের দিন সকাল হলেই নতুন বছরের সূচনা, একটা ভালো লাগা তখনও কাজ করত ভীষণভাবে। কেননা বছরের প্রথম দিনটা দোকানে নতুন খাতা, মিষ্টির প্যাকেট আর একটা নতুন ক্যালেন্ডার। আমার ছোটোবেলায় নতুন খাতা করতে গিয়ে আইসক্রিম কিংবা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার চল ছিল না, কিন্তু ওই নতুন ক্যালেন্ডারটা ভীষণ টানত। সবার আগে ওটা খুলে দেখা কী ছবি আছে, আর তারপরেই মিষ্টির প্যাকেটে বোঁদের লাড্ডু, সে যে কী তৃপ্তি ছিল, মুখে দেওয়াতে ভাষায় প্রকাশ করা যাবে না। এখনও এই লাড্ডু খেলে পয়লা বৈশাখের কথাই মনে আসে। প্যাকেটে বোঁদের লাড্ডু, সে যে কী তৃপ্তি ছিল, মুখে দেওয়াতে ভাষায় প্রকাশ করা যাবে না, মানে মুখে দেওয়ার পর যে কী স্বাদ। এখনও ওই লাড্ডু খেলে পয়লা বৈশাখের কথাই মনে আসে। তারপর তো নতুন জামা কাপড় ছিল অবশ্যম্ভাবী রূপে, ফলে আলাদাই একটা অনুভূতি কাজ করত বছরের ওই প্রথম দিনটা। আর এখনও একটা সুন্দর ভালো লাগা আছে, সেটা আমার পাড়ায় থাকার সুবাদে। আমার বাড়ির সঙ্গে একটি মন্দির আছে, শীতলা মায়ের মন্দির। তার সাথে বাবা ভোলানাথও বিরাজ করেন, ফলে গাজন উৎসব আমার বাড়ির সঙ্গেই হয়। আর বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখ নরনারায়ণ সেবা হয় ওই মন্দিরে। তাই এই দিন সন্ধেবেলা আমার বাড়ির প্রাঙ্গণ বহু মানুষের সমাগমে আলোকিত হয়ে থাকে।
এই দিনটা, এই সন্ধেবেলাটা বাড়ি থেকে বার হই না আমি, বিছানায় বসে বসেই এত মানুষের মুখ দেখতে পাই, সেটা একটা আলাদা ভালো লাগা, আলাদাই অনুভূতি। তাই পয়লা বৈশাখটা আমার কাছে সব দিনের মতোই স্পেশাল। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুক, আর কথায় ছবির এই চিঠিপত্রের আসর দীর্ঘজীবন লাভ করুক, এই কামনায়। সুদীপাদি, উত্তরপাড়া, হুগলি। অসাধারণ একটি চিঠি পড়লাম। সুদীপাদির আন্তরিকতা এতটাই, এত ভালো লাগলো। ওই জন্য যেভাবে সুদীপাদি কথা বলে চিঠির মধ্যেও যেন সেই আওয়াজটাই আমি শুনতে পাচ্ছি। আর সত্যি কি সুন্দর না, বাড়ির পাশে একটা মন্দির থাকলে এবং সেখানে যদি গাজন উৎসব আমরা চোখের সামনে দেখতে পাই, ভীষণ একটা ভালো লাগা কাজ করে। খুব ভালো লাগছে, জয়শ্রী বলছে, জয়শ্রী সমাদ্দার বলছে অসাধারণ। এবার চলে যাব পরবর্তী চিঠিতে। চিঠিটি লিখেছে মমতা খাঁ, হিন্দমটর, হুগলি থেকে। প্রিয় ছবি, আবারও লিখতে বসলাম চিঠি। এবারের বিষয় পয়লা বৈশাখ। পয়লা কথাটি একলা বলেও লেখা হয়। ছোটবেলায় একটু যেন মন কেমনের ঢেউ উঠত, ভাবতাম আহারে ও বুঝি একলা। অনেক দিন একলা বৈশাখ বলেও বড়দের হাসির পাত্রী হতাম। দেখো কাণ্ড, আমার বয়সের দোষ, তোমায় কোনো ভালোবাসা না জানিয়েই শুরু করেছি লেখা। অনেক ভালোবাসায় বাস করো আজীবন। কলম যেন বিড়ম্বনায় পড়ল। পয়লা বৈশাখের স্মৃতিশব্দরা বড় অস্থির আর অবিবেচক, এর মতো হুড়োহুড়ি লাগিয়েছে। এ বলে আমায় লেখো, তো ও বলে আমায়। কেউ বা ঠোঁট ফুলিয়ে গাল ভারী করে অভিমানে দূরে থাকতে চেয়েছে। আমার ছোটবেলায় এটা বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিন বলে খুব কৌলিন্য পেত। আর পয়লা বৈশাখ, রবি ঠাকুরের জন্ম, সব মিলেমিশে একাকার হতো। যদিও তার জন্ম আর 24 দিন পরে, তবুও ওই দিন থেকেই জোরদার শুরু হতো পাড়ার 25শে বৈশাখের তোড়জোড়। যেটা একটু আগে বলছিলাম যে পয়লা বৈশাখ আর 25শে বৈশাখ, এই যে বৈশাখ মাসের দুটো প্রিয় দিন আমাদের কাছে। পয়লা বৈশাখের সকালে মা 5 ফুল আর তার পাতা একটু চুবড়িতে রেখে, তাতে সোনার উপর রেখে শাঁখে গঙ্গাজল দিয়ে ছোট আমার মাথায় ঢালতেন। সেদিন যেন একটু বেশি খাতির। তারপর নতুন জামা পরে ঠাকুর প্রণাম করে দিন শুরু। পরবর্তীতে আমিও ছেলে মেয়েদের মাথায় ওগুলো দিয়ে চান করাতাম। আর মা হয়ে একটাই প্রার্থনা, মা ওদের ভালো রেখো। ওই দিন প্রায় সব দোকানেই নতুন খাতা, যাকে হালখাতা বলা হয়, পুজো হতো। লক্ষ্মী আর গণেশের পুজো করে মিষ্টি শরবত আর নতুন বছরের দিনপঞ্জি বিতরণ হতো। অবশ্যই পুরনো খরিদ্দার আর কিছু নতুন খরিদ্দারদের দিনপঞ্জি বললাম এই কারণে, তখন ইংরাজি তারিখের থেকে বাংলা তারিখের বেশি চল ছিল। সকলের বাড়িতেই একটা করে সারা বছরের শুভ দিনের হিসেব থাকতো, তাকে পাঁজি ক্যালেন্ডার বলা হতো। এখন প্রায় মানুষই জানে না নতুন বছরের বাংলা সন কত। প্রায় এই বৈশাখেই আর এক বিষয়ে না বললেই নয়, তা হলো কালবৈশাখী। কালবৈশাখী ঝড়। বৈশাখ মাস পড়লেই বিকালের দিকে প্রায়ই আকাশ কালো করে ঝড় আসতো। তাই তো রবি ঠাকুর বলেছেন, এসো হে বৈশাখ, এসো এসো। জীর্ণ পুরাতন সব মলিনতা ধুয়ে মুছে দেবার আবেদন জানাতেন তার কাছে। আর আমি মহা খুশি আম কুড়োনোর মজায়। ঝড়ের দাপট কমলে তবে বাগানে যাবার অনুমতি মিলত। সন্ধ্যের অন্ধকারে টর্চের আলোয় বা লোডশেডিং হলে হ্যারিকেন নিয়ে দেদার পড়ে থাকা আম কুড়াতাম। এখন ভাবি গাছের বুঝি কষ্ট হতো অকালে ঝরে যাওয়া ফলের জন্য। সেই আম দিয়ে মা কত রকমের খাবার বানাতেন, আম ডাল, আমের ঝোল আর বড় আমগুলোর আমতেল। আমতেল দিয়ে মুড়ি বা গরম ভাতে আলু সেদ্ধ মেখে স্বর্গীয় একটা খাবার হতে পারে এই যুগের বাচ্চারা জানবে না। তারা সব কেনা খাবারে অভ্যস্ত। যাক, অনেক কথা লিখলাম, আর দীর্ঘায়িত করলাম না। নতুন বছর আসুক নতুন আশা নিয়ে, সকলে যেন বাঁচি ভালোবাসা বিলিয়ে। যা কিছু অশুভ, যা কিছু মন্দ জটিলতা
নতুন বছর ধুয়ে দিক সব মলিনতা। পরিশেষে বলি, কলম আজ বিদ্রোহ করেছে, তাই সব শব্দরা এলোমেলো হয়ে আগে পরে আসছে, তাই কাটাকুটি হলো বিস্তর। ভালো থেকো সপরিবারে, মা ভবতারিণী মঙ্গল করুন। ইতি তোমার মমতাদি। চিঠি পড়লাম মমতা খাঁয়ের, 3 মটর, হুগলি থেকে। আমরা এই যে চিঠিগুলো পড়ছি, এগুলো সব চিঠিগুলো যেন এক একটা গল্প। সেই চিঠিগুলো আমাদের মানে কোথায় যে নিয়ে যাচ্ছে, সেই কি বলবো, মানে অতীতে আমরা ফিরে যাচ্ছি, সে ছোটোবেলায় যেন ফিরে যাচ্ছি। এবার পড়ব আরেকটি চিঠি। চিঠিটি লিখেছে শিখা চক্রবর্তী, ভদ্রকালী, হুগলি থেকে। প্রিয় মল্লিকা, অনেক দিন যোগাযোগ নেই। কেমন আছিস? আমার শরীর খুব একটা ভালো নেই। একদিন আমার বাড়িতে আয় না, দুজনে মিলে একটু প্রাণ খুলে গল্প করি। তুই তো এখন একাই থাকিস, ছেলে মেয়ে বিদেশে। আমারও একই অবস্থা। রান্নার মাসি এসে দুটো ফুটিয়ে দিয়ে যায়, ওই খেয়ে কোনো মতে দিন কাটানো। তুই এলে আমি একটু রান্না করব। আমার মনে আছে শুক্তো খেতে ভালোবাসিস, আর মাছের টক, ওটাই দুজনে মিলে খাবো আর গল্প করব। বই পড়ে আর কত সময় কাটাতে পারি বল? এখন চোখ ঝাপসা হয়ে আসে, চশমা ঘোলাটে লাগে, টিভি দেখতে ভালো লাগে না, সেই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে। চিঠির উত্তর দিস। এই শোন না, সামনে পয়লা বৈশাখ, ওই দিন আয় না, খুব মজা হবে। আচ্ছা, তোর মনে পড়ে সেই ছোটোবেলায় মা কাকিমা আমাদের নিয়ে চৈত্র সেলে দুটো করে জামা কিনে দিত গরমে পরার? সেখান থেকেই একটা জামা পয়লা বৈশাখের দিন স্নান করে পরতে বলতো, বড়দের প্রণাম করাতো, আর বলতো আজ বছরের প্রথম দিন ভাই বোনে ঝগড়া করবে না, সবাই মিলেমিশে থাকতে হয়, তা না হলে সারা বছর খারাপ যায়। মিষ্টি মুখ করতে হয়, আর ভালো মন্দ রান্না হতো, মা তোকেও ডাকতো, সবাই মিলে হই হই করে কাটাতাম। তুই এলে সন্ধেবেলা দুজনে মিলে গাড়ি করে একটু বেরোবো জানিস, দুটো দোকানে হালখাতার নেমন্তন্ন আছে। যাই হোক, আমি আমার কথাই বলেই চলেছি, তোর কথাও শুনবো। চলে আয় না একদিন। ভালো থাকিস, সাবধানে থাকিস, তোর প্রতীক্ষায় রইলাম। ইতি সরমা। শিখাদি মল্লিকাকে লিখেছে সরমা হয়ে, এটি কাল্পনিক চিঠি। খুব ভালো লাগলো চিঠিটা। সত্যি একা একা থাকতে থাকতে মানুষ ভীষণ একাকিত্ব বোধ করে। সেই সময় মনে হয় কাছের কোনো বন্ধু যদি আসে এবং থাকে সঙ্গে, খুব ভালো লাগে সত্যি। এবার চলে যাব পরের চিঠিতে। চিঠিটি লিখেছে উত্তম কিশোর রায়, উত্তরপাড়া, হুগলি থেকে। স্নেহের ছবি। আশা করি ছেলে আর কর্তামশাইকে নিয়ে ভালোই আছো। আমিও পরিবার নিয়েই ভালোই আছি। চিঠিপত্রের আসরের বিষয়ে আজকে আমার প্রথম চিঠি লেখা। আমি একটা সময় নিয়মিতই লেখালেখির অভ্যাস ছিল, কিন্তু চাকরি জীবনে প্রবেশ করার পর থেকে আর লেখালেখি করার সময় পাই না। যাই হোক, আজ সহধর্মিণী বর্ণালী অনুরোধ করলো কিছু বলার জন্য, তাই রাতের খাবার খেতে খেতে আমি বললাম, আর ও লিখে নিল ডিজিটাল চিঠি। জানো তো, ছোটোবেলায় আমার পয়লা বৈশাখ কাটতো আমার ফুল মাসির বাড়ি। আমার ফুল মাসির ছোটো ছেলে মঙ্কুদা ওই দিনে জন্মগ্রহণ করেছিল, তাই হই হই করে জন্মদিন পালন হতো পয়লা বৈশাখ। সে কি খাওয়া দাওয়া আর হই হুল্লোড়, যা আমার এই 50 জীবনেও স্মরণীয় হয়ে আছে। পরবর্তীকালে এই পয়লা বৈশাখ আমার অন্যরকমভাবেই আনন্দেই কেটেছে আর এখন কাটছে। এখন পয়লা বৈশাখ মানে একদিন অফিস ছুটি, বউয়ের হাতে ভালো মন্দ রান্না আর হাসি ঠাট্টায় দিন কাটানো। যাই হোক, চিঠি আর দীর্ঘ করব না, কারণ অনেকের চিঠি পড়তে হবে সীমিত সময়ের মধ্যে তোমাকে। ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। ইতি আশীর্বাদক, উত্তম কিশোর রায়। উত্তমদা আমাদের খুব প্রিয় একজন দাদা। ভীষণ ভালো লাগলো উত্তমদা আপনার চিঠি পেয়ে।
আপনি যে আমাকে চিঠি লিখেছেন এটা ভাবতেই আমার ভীষণ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা সব জানালাম। এভাবেই আমার সঙ্গে আমার পাশে থাকবেন আর আশীর্বাদ করবেন যেন এভাবেই এগিয়ে যেতে পারি। এবার চলে যাব পরের চিঠিতে। চিঠিটি কোথা থেকে এসেছে বলবো না, কে লিখেছে তাও বলবো না, যেহেতু যে লিখেছে সে নাম প্রকাশে অনিচ্ছুক এবং কোথা থেকে লিখেছে সেটা জানাতেও অনিচ্ছুক। ভাই ছবি, দুদিনের ঝড় বৃষ্টির পর আশা করি মন আর শরীর দুটোই ভালো আছে। আমি সেই নাম প্রকাশে অনিচ্ছুক মানুষ। আজ পয়লা বৈশাখ সম্বন্ধে চিঠি লিখব বলে এই কলম ধরেছি। আমি যখন খুব ছোট তখন দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম করলো আর বাবা মাকে খামে করে কি একটা দিল। মা প্রণাম করার পর আমরা দু ভাই এক বোন সবাই মিলে বাবাকে আর মাকে প্রণাম করলাম, আর বাবাও আমাদেরকে একটা করে খাম ধরালো। খুব আগ্রহ ভরে নিজের খাম খুলে দেখলাম টাকা আছে। কী যে আনন্দ হয়েছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর হ্যাঁ, বিকালে বাবার হাত ধরে নতুন জামা পরে হালখাতা করতে বের হতাম আর বাড়ি ফিরতাম ভর্তি ভর্তি মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার সঙ্গে নিয়ে। সেই মিষ্টি এক সপ্তাহ ধরে খাওয়া হতো। উফ, সে কি স্বাদ, যা আজও মনের মণিকোঠায় ফিরে ফিরে আসে পয়লা বৈশাখ হলে। পরবর্তীকালে যখন নিজে সংসারী হলাম, সবার জন্য নতুন জামা কাপড় কেনা, ভালো মন্দ রান্না করে খাওয়ানো, আর বিকেল হলেই ছেলে আর বরকে হালখাতা করতে পাঠাতাম। এখন অনেক দোকানে আর সেরকমভাবে পুজো করে না, তাই হালখাতা এখন অনেকটাই কম। কিন্তু পয়লা বৈশাখ তো প্রতি বছরই আসবে আর আমার স্মৃতিগুলো বারে বারেই উঁকি মারবে। খুব ভালো থেকো। এটি তোমার নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধু। অনেক অনেক ভালোবাসা সেই নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধুকে আমাকে চিঠি লেখার জন্য। পরবর্তীকালে নিশ্চয়ই আরও চিঠি পাবো এই আশা রাখি। আর তুমি খুব ভালো মন্দ রান্না করো আর পয়লা বৈশাখে ছেলেকে আর বরকে খাওয়াও। এবার চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটি লিখেছে চুমকি চ্যাটার্জি, দুর্গাপুর থেকে। এবারে আমার কাছে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে চিঠি এসেছে। এই চিঠিটাও দুর্গাপুর থেকে এসেছে, চুমকি চ্যাটার্জি। এসো হে প্রিয় বৈশাখ, আজ অনেক বছর পর বসেছি চিঠি লিখতে। আসলে কিছু কিছু স্মৃতি মনের মণিকোঠায় ছবি হয়ে থেকে যায়। সেই সব স্মৃতি মেদুর পট আঁকা থাকে হৃদয়ে। বসন্তের বিদায়ী বেলায় আসন্ন পয়লা বৈশাখের প্রাক্কালে হঠাৎ কেমন যেন মনটা নস্টালজিক হয়ে ওঠে আজও। পয়লা বৈশাখের কথা মনে পড়লেই ছোটবেলার কথাগুলি ভেসে ওঠে। কোথায় যেন হারিয়ে গেছে সেই অতীতের দিনটি। মায়ের সকাল সকাল পুজোর শঙ্খের আওয়াজ, সুগন্ধি ধূপের গন্ধে ঘরের আবহাওয়া পাল্টে যেত এক লহমায়। বিকেলে নতুন জামা পরে বাবা মায়ের সাথে হালখাতা করতে যাওয়া এ এক মহামিলনের উৎসবের মতো ছিল। দোকানে দোকানে উপচে পড়া ভিড়, মিষ্টির প্যাকেট, কত লোকের আনাগোনায় জমে উঠত নতুন বছরের প্রথম দিন। পাল্টে গেছে সেই অতীতের পরিসর। চারদিকে গজিয়ে ওঠা শপিং মল, হোম ডেলিভারি ও অনলাইন পেমেন্টের ঠেলাঠেলিতে বিলুপ্ত সেই হালখাতা। এখন মানুষের হাতে সময় কম, কাজ বেশি। ছুটে চলেছে ঘড়ির কাঁটার মতো। কেউ মিশতে চায় না কারো সাথে। বাকিতে অর্থাৎ ধারে মুদির দোকানে জিনিস নেবার লোক নেই বললেই চলে। সব কিছু কেমন যেন হঠাৎ করে বদলে গেল। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, তবে হ্যাঁ, জীর্ণ পুরাতন যতই ভেসে যাক না কেন, এই স্রোতে আমরা যেন হারিয়ে না ফেলি নিজেদের। লিখেছে চুমকি চ্যাটার্জি, দুর্গাপুর থেকে। মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। সত্যি কেমন একটা সময়ে এসে আমরা উপস্থিত হয়েছি। সেই যে আমাদের স্মৃতিমেদুর দিনগুলি বারবার চিঠিতে উঠে আসছে, সেটা যেন কোথায় হারিয়ে গেছে। সব কিছু কেমন যেন যান্ত্রিক হয়ে যাচ্ছে দিন দিন। চুমকি চ্যাটার্জির চিঠিতে সেটাই আমি পেলাম এবং আমরা চাইব এই সমস্ত যান্ত্রিকতা পেরিয়ে আবার আমরা নতুন ভোরের আলোয় পৌঁছে যাব একদিন নিশ্চয়ই। এবার যে চিঠিটি পড়ব, আচ্ছা একটুখানি কমেন্টগুলো দেখে নিই।
দারুণ লিখেছে সুদীপাদি। শিখা চক্রবর্তী বলছেন, জয়শ্রী বলছে খুব ভালো লাগলো। জয়শ্রী সমাদ্দার বলছে একদম, তোমার এই সুন্দর সুন্দর চিঠি পড়ার মাধ্যমে পুরনো অনেক স্মৃতি মনে পড়ছে। দারুণ দারুণ পাঠ করলে ছবি, আমার মনের মতো এসে গেছে, খুব ভালো লাগছে, দারুণ লিখেছে। আচ্ছা, তো সবাই খুব সুন্দর, সবাই খুব সুন্দর লিখেছে। আর ছবির মুখে উচ্চারিত যেন মধুর শব্দ। অনেক ভালোবাসা, তোমাদের যে ভালো লাগছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। খুব ভালো লাগলো অনুরাধাদি। সত্যি করে চিঠি লেখার নিয়মকানুনগুলো যেন ভুলে গেছি। না না, কোথায় ভুলেছো, এত খুব সুন্দর লিখেছো। আমরা কিছুই ভুলি না, শুধু একটু মনে করতে হয়, পিছিয়ে যেতে হয়। সব চিঠি পৌঁছে দিল শৈশব থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে, যৌবন থেকে প্রৌঢ়ত্বে। সবাই ভালো থেকো, তুমিও ভালো থেকো অনুদি, এত সুন্দর লিখেছো। এবার চলে যাব পরের চিঠিতে। চিঠিটি লিখেছে সহেলি বন্দ্যোপাধ্যায়, লিলুয়া থেকে। প্রিয় কথায় ছবি, প্রথমেই জানাই আগন্তুক বৈশাখীর শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার কাছে চিঠি লিখব কোনোদিন ভাবিনি, তাই আজ সেই চিঠি লিখতে বসে পয়লা বৈশাখের অনেক স্মৃতি, অনেক আনন্দ আর ব্যথার কথাও মনে পড়ে গেল। সেই দিনগুলো ছিল এক বিরাট আনন্দের। ছোটবেলায় প্রথমে স্নান করে নতুন জামা পরে, যেটা বাবার হাতে তৈরি করা, সেই নতুন জামা পরে পুজো দেওয়া বাবার হাত ধরে, দুই ভাই বোনের। তারপর বাড়ি এসে পিকনিক, 3টি পরিবার মিলে। সেই দিন রান্নার থেকে বাবার ছুটি থাকতো। বিকেলে হালখাতা করতে যাওয়া, দোকানে দোকানে মিষ্টি আর ক্যালেন্ডার নিয়ে বাড়ি ফেরা। প্রতিটি অনুষ্ঠানেই বাবা নতুন জামা কিনে দিতেন আমাদের, আর সেই হালখাতার মিষ্টিগুলো আমি গুছিয়ে রাখতাম। তখন ফ্রিজ ছিল না, একটা ছোট্ট কাঠের আলমারি মতো থাকতো সবার রান্নাঘরে। সেখানে জল দিয়ে রাখা হতো সেই মিষ্টির বাটিটা, যাতে পিঁপড়ে না ধরে। ছোটবেলার সেই পয়লা বৈশাখ আর জীবনে ফিরবে না জানি। পরে আমার নতুন জীবনের নতুন বাড়ির সব কিছুই নতুন, মানিয়েও নিলাম। এখানে কোনো সেই রকম নতুন জামা বা নতুন কিছু কেনা হয় না। শুনে একটু মনটা কেমন কেমন করলো। পয়লা বৈশাখ আর নতুন কিছু পরবো না। কিন্তু প্রথম বছর শাশুড়ি মা একখানা নতুন শাড়ি হাতে দিয়ে বললেন, এটা আজ পরো স্নান করে। আমি বললাম, আমি একা কেন, সবার জন্য কই? তখন আমার 21 বছর, তাই মনে হলো আমি 20 বছর ধরে দেখেছি যা হতো সবার জন্য, এখানে আমি একা কেন? আমার দেওর বললেন, আপনি ছোট তাই। হ্যাঁ, ও আমার থেকে বড় ছিল, কিন্তু আপনি করে বলতো, কেন জানি না। যাই হোক, আমি পরি নতুন শাড়িটা অনেক কিন্তু করে। পরে আমার মেয়ে হবার পর আমি বলি, ওসব নিয়ম হবে না, আমি সবার জন্য জামা কাপড় কিনে এনেছি। এবার পয়লা বৈশাখ উপলক্ষে সবার নতুন জামা, মেয়েরও। নতুন সদস্য বাড়ির তখন মাত্র 3 মাসের। আমারও খুব আনন্দ। সারাদিন সকাল থেকে বাবু, শ্বশুরমশাই তার নাতনিকে নিয়ে খেলা করছেন, আমি কাজ সারছি। পয়লা বৈশাখ কত রান্না, সাথে বাচ্চাকে যত্ন। আমি যেন কত বড় হয়ে গেলাম। বেশ সব ভালোই চলল সারাদিন। দুপুরে খাওয়া দাওয়া করে আম্মা দাদু নাতনিকে নিয়ে বসে টিভিতে সিনেমা দেখছেন, লাঠি সিনেমা। আমিও কাজ সেরে এসে বসলাম, মেয়ে ঘুমে, নাতনির সাথে আম্মাও। বাবু বললেন, আমি নিচে যাচ্ছি, চা করে ডেকো। বাবু যাবার কিছুক্ষণ পর মাও নিচে নামলেন। 5 মিনিট পর তাদের 2 ছেলেই অফিস থেকে ফিরেছে। আমি দেখি আম্মা চলে যাবার পর মেয়েও উঠে গেছে। ওকে খাওয়াতে বসেছি, মা জোরে ডাকছেন আমাদের। দৌড়ে নিচে নামি, দেখি কি হলো। দেখি বাবু খুব কষ্ট হচ্ছে বুকে। তাড়াতাড়ি গাড়ি নিয়ে ওরা হাসপাতালে রওনা দেয়। মাঝ রাস্তায় জল চাই বাবু, জলও দেওয়া হয়, আর বাবু সাড়া দেয় না। হাসপাতাল অবধি পৌঁছে ডাক্তার দেখে বলে, আমার মেয়ের বাবাকে মন শক্ত করো, বাবা আর নেই। মাথার উপরে ছাদটা চলে যায় আমাদের সেদিন। এই চিঠি লিখতে বসেও ছবি কেমন যেন আমার লাগছে। খুব সত্যি কথা, সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমি আর পয়লা বৈশাখে কোনো নতুন জিনিস কিনি না। মেয়েকেও ওই 3 মাস বয়সে ও নতুন জামা পরাইনি, আজও না। আমি আর পয়লা বৈশাখ করিনি। তবে আনন্দের মুহূর্তগুলো সব ধরা আছে এই চিঠিটি অনেক বছর পর তোমাকে লিখলাম। তুমি ভালো থেকো, আমার ভালোবাসা নিও। এসো হে বৈশাখ, এসো এসো, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। আসন্ন বৈশাখী শুভেচ্ছা
ও ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরায় দিও আনি। ভালো থেকো, সুস্থ থেকো। ইতি সহেলি। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। সত্যি এমন কোনো বিশেষ দিনে যদি কারোর সঙ্গে এরকম একটি ঘটনা ঘটে, সত্যি সারা জীবন মনে রাখার মতো। এই স্মৃতিগুলো তো আমাদের ছেড়ে যায় না কোনো দিন। তাই খুব খুব খারাপ লাগলো, মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। তবে আমাদের তো এগিয়ে চলতে হবে, এগিয়ে যেতেই হবে। তবে এই নিয়মগুলো এখনও অনেকেই মেনে চলে যে ওই দিনে যদি কোনো ঘটনা ঘটে, যেমন আমাদের বাড়িতে হয়, আমাদের বাপের বাড়িতে আর কি, আমাদের জামাই ষষ্ঠী পালন হয় না ওই দিন। আমাদের মানে বহু বছর আগে আমাদের এক জামাই মারা যাওয়ার পর থেকেই জামাই ষষ্ঠীর দিন আমাদের কোনো নিয়মকানুন কিছু পালন করা হয় না। এমনি খাওয়া দাওয়া অনুষ্ঠান এগুলো পরবর্তীকালে একটা দিন ঠিক করে হয়, কিন্তু ওই নিয়মকানুন যেটা করা হয় জামাই ষষ্ঠীর দিনে সেটা আর করা হয় না। এবার চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটি লিখেছে এই চিঠিটি এসছে শিলিগুড়ি থেকে। লিখেছেন সমিত বিশ্বাস, সূর্য সেন কলোনি থেকে। উনি কবিতাটা ভীষণ কাব্যিক একটা চিঠি লিখেছেন। কবিতা বলবো না, কাব্যিক একটা চিঠি। তবে আমার চিঠিটা পড়ে খুব কবিতার মতো মনে হলো। মানে এক একটা চিঠি হয় না মানুষের কাছে পৌঁছে কবিতার আকারে, আর আমরা যেহেতু কবিতা পড়ি তাই ভীষণ সুন্দর একটা চিঠি পেয়েছি। লিখেছেন সমিত বিশ্বাস, শিলিগুড়ি সূর্য সেন কলোনি থেকে। প্রিয় কল্পনার তুমি, পয়লা বৈশাখের এই প্রথম আলোয় জানলার বাইরে কচি রোদের ভিতর দিয়ে শিরীষ পাতা নড়ে উঠছে। দূরে কোথাও কোকিল ডেকে উঠল, যেন নতুন বছরের প্রথম প্রণাম। আর আমি বসে আছি তোমাকে ভেবে, তোমাকে যে নেই, অথচ আমার চারপাশে সমস্ত সকাল জুড়ে আছো। ভাবি এই দিনটা যদি তোমার সঙ্গে কাটাতে পারতাম। সকালে তুমি লাল সাদা শাড়ি পরে এসে দাঁড়াতে দরজায়, কপালে টুকটুকো সিঁদুরের মতো লাল টিপ, চুলে শিউলি গন্ধ মেশানো কোনো ফুল। তোমাকে দেখেই মনে হতো বৈশাখ যেন মানুষ হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি নিঃশব্দে তোমার দিকে তাকিয়ে থাকতাম, যেমন মাঠের পথিক দূরের কাশবনের দিকে তাকিয়ে থাকে, মুগ্ধ, নীরব আর একটু হারিয়ে যাওয়া। তারপর আমরা বেরিয়ে পড়তাম। শিলিগুড়ির সকাল পেরিয়ে মেলার ভিড়, হালখাতার দোকান, নতুন খাতার গন্ধ, বাতাসে জিলিপির মিঠে ধোঁয়া, সব কিছুর ভেতরেও আমি শুধু তোমার হাতের উষ্ণতা অনুভব করতাম। তোমার আঙুলগুলো আমার আঙুলের ফাঁকে জড়িয়ে থাকতো, যেন বহুদিনের হারানো কোনো নদী তার সাগর খুঁজে পেয়েছে। আমি চাইতাম দুপুরবেলা কোনো নির্জন গাছতলায় বসে তোমার সঙ্গে কাঁচা আমের শরবত ভাগ করে খেতে। হালকা বাতাসে তোমার চুল বারবার মুখে এসে পড়তো, আর আমি খুব ধীরে তা কানের পাশে সরিয়ে দিতাম। সেই ছোঁয়ায় যদি তোমার চোখে একটুখানি নরম লজ্জা নেমে আসতো, তবে বুঝতাম এই নববর্ষ আমার জীবনের সবচেয়ে সত্য উৎসব। জানো, তোমার পাশে বসে আমি শুধু কথা বলতে চাইতাম না, আমি চাইতাম তোমার নীরবতাও শুনতে। তোমার কাঁধে মুখ রেখে বিকেলের অলস রোদ গায়ে মেখে থাকতে চাইতাম। তোমার শরীরের মৃদু উষ্ণতা, চন্দনের মতো গন্ধ, শাড়ির আঁচলে লেগে থাকা বাতাস, সব মিলিয়ে এক অদ্ভুত মায়া, যেন নতুন বছরের প্রথম দিনটি ধীরে ধীরে তোমার শরীরের ভাষায় আমার হৃদয়ে লেখা হয়ে যাচ্ছে। সন্ধেবেলা যখন আকাশে প্রথম তারা উঠবে, আমি চাইতাম তোমাকে নিয়ে মহানন্দার ধারে হাঁটতে। দূরে মন্দিরের ঘণ্টা বাজবে আর আমি খুব আস্তে তোমার কানের কাছে বলতাম, প্রতিটি পয়লা বৈশাখে এভাবেই তুমি আমার পাশে থেকো। বাস্তবে না পারো, অন্তত কল্পনায়, কারণ তুমি তো সেই নারী যাকে আমি কখনো পুরো পাই না, অথচ প্রতিটি নতুন বছরে নতুন করে ভালোবাসি। ইতি তোমার অপেক্ষায় থাকা এক বৈশাখী মন। কি অসাধারণ কাব্যিক একটা চিঠি পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিঠি উপহার দেওয়ার জন্য। এবং যারা শুনছো, অনলাইন রয়েছো, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা।
এত সুন্দর একটি চিঠি তোমরা ধৈর্য ধরে শুনছো, আমার অনুষ্ঠান দেখছো। এবার চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটি লিখেছে সুস্মিতা বণিক, বনগাঁ থেকে। প্রিয় বান্ধবী মিঠু, কেমন আছিস? অনেক দিন তোর সাথে দেখা হয় না, তাই ভাবলাম তোকে একটা চিঠি লিখি। সামনেই পয়লা বৈশাখ আসছে। পয়লা বৈশাখ মানেই আমার কাছে স্মৃতির এক দীর্ঘ মিছিল। সেই ছোটোবেলায় ফিরে গেলে দেখতে পাই ঠাম্মি স্নান করে বাড়ির পুজো সেরে ভ্যানে ঠাকুরের বাসনপত্র নিয়ে আর আমাকে নিয়ে দোকানে যাচ্ছে। আমি নতুন সুতির জামা পরে খুশিতে আত্মহারা। প্রথমে দাদুর ডিসপেন্সারিতে পুজো হতো। দাদু ডাক্তার হলেও নিজের হাতে বাড়ির পুজো, গণেশ পুজো করতে খুব ভালোবাসতেন। যৌথ পরিবারের সেই দিনগুলোতে বাবা কাকাদের একসাথেই ব্যবসা ছিল। মনে পড়ে সেদিন নিয়ম করে বাড়িতে বড় কাতলা বা ইলিশ মাছ আসত। মা কাকিমাদের সেই রান্নার ব্যস্ততা আজও চোখে ভাসে। মাছের মাথা দিয়ে শুক্তো সেদিন আমাদের রান্নার মেনুতে থাকতই থাকতো। আজও তার ব্যতিক্রম হয়নি। সময় বদলেছে। দাদু চলে যাওয়ার পর ব্যবসা আলাদা হলো, কিন্তু বাপি দাদুর সেই ঐতিহ্য ধরে রেখেছিলেন। বাপিও নিজে হাতে পুজো করতেন, এমনকি হাবড়ায় ব্যবসা করাকালীন নিজের হাতে রান্না করে কর্মচারীদের খাওয়াতেন। আমি যখন কলেজে পড়ি তখন থেকেই রান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। তখন বাপি বনগাঁয় পাকাপাকিভাবে বাস করতেন। এখন ভাবি অত সবজি কিভাবে একা হাতে কাটা ধোয়া করতাম, অত মাছ কিভাবে একা হাতে ধুয়ে রান্না করতাম। তবে সবার প্রশংসা আমার সেই খাটনিকে ভুলিয়ে দিত। আমার সবচেয়ে বড় আকর্ষণ ছিল বৈশাখের ক্যালেন্ডার আর মিষ্টির বাক্স। আমাদের দোকানের মিষ্টি তো সবাইকেই দেওয়া হতো, কিন্তু অন্য দোকানের মিষ্টির বাক্সের নতুন গন্ধ আর ভেতরে কী কী মিষ্টি আছে তা দেখার সেই যে রোমাঞ্চ, তা আজকের কোনো উপহারে আর খুঁজে পাই না। পাপির কাছে বায়না করতাম দোকানে কিছু টাকা বাকি রাখতে, যাতে পয়লা বৈশাখে নিমন্ত্রণ কার্ড আর ক্যালেন্ডার পাই। বাপি ধার বাকি করা পছন্দ করতেন না। আমার বায়নায় একমাত্র চালের দোকানে আর ছেলেদের পোশাকের দোকানটায় পুজোর সময় কেনাকাটা হলে 200-300 টাকা বাকি রাখতে হতো। দোকান থেকে পাওয়া মিষ্টির বাক্সে কোনো বিশেষ মিষ্টি থাকলে সেটা 4 ভাগ করে 4 জনে মিলে খাওয়ার যে আনন্দ, তা ছিল অতুলনীয়। আর সেই ভাগ করার দায়িত্বটাও আমিই নিতাম। সেই সময় বছরে 2 বার মাত্র নতুন জামা হতো, একবার বৈশাখে আর একবার পুজোয়। সেই সাধারণ সুতির জামার গন্ধ শুকেই কত যে আনন্দ পেতাম। আজ বাপি নেই, ব্যবসা ও জীবনযাত্রা সবটাই বদলে গেছে। এখন আর ধার বাকি নেই, তাই সেই ক্যালেন্ডার বা মিষ্টির বাক্সের নিমন্ত্রণও আর আসে না। তবুও দাদু বাপির হাত ধরে যাওয়া সেই পুজো করার নেশাটা আমার রয়ে গেছে। এখন নিজের ভক্তিভরেই পুজো করি। আগের দিন সবজি কেটে গুছিয়ে রাখি, যাতে সবাইকে নিজে হাতে রান্না করে খাওয়াতে পারি। এবছর আমাদের পরিবারে এক বিয়োগান্তক শোকের ছায়া থাকায় হয়তো বড় কোনো আয়োজন নেই, তবুও ভাবছি বিকেলের দিকে একটু বেরোবো। ভাবছি তোর কাছে যাব, 2 বান্ধবী ফুচকা আর আইসক্রিম খেয়ে শৈশবের সেই হারানো দিনগুলোকে আর একবার ছুঁয়ে আসব। পয়লা বৈশাখ মানে তো আসলে শুধু ক্যালেন্ডার নয়, একরাশ অমলিন স্মৃতি আর শিকড়ের টান। ভালো থাকিস, আগত নতুন বছর তোদেরও খুব ভালো কাটুক। তোকে খুব মনে পড়ছে। দেখা হবে শীঘ্রই। আজ তবে এখানেই শেষ করছি। ইতি সুস্মিতা। সেই আমাদের স্মৃতিচারণ, অতীতে ফিরে যাওয়া। সুস্মিতার চিঠিতেও তাই পেলাম, সেই ছোটোবেলায় ফিরে যাওয়া। এবং এই যে ওর দাদুর পুজো ওর বাপির পরে এখনও যে ও ধরে রেখেছে এবং সেই রান্নাবান্না করে সকলকে খাওয়াচ্ছে, সত্যি ভাবতে খুব খুব ভালো লাগছে। এরকমই থেকো সুস্মিতা, আর খুব ভালো লিখেছো, খুব ভালো লাগলো। কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। কে কে রয়েছো একটু লেখো। এবারে যে চিঠিটি পড়ব, ছোটোবেলার কত আনন্দ। সত্যিই তাই গো, ছোটোবেলায় ফিরে যাওয়াটাই একটা আলাদা আনন্দ। সেই স্মৃতি আমরা যত যাই পাই, এই বয়সে এসে যত যাই পাই, কিন্তু সেই ছোটোবেলার যে পাওয়াগুলো, সেগুলো যেন অমূল্য,
অমূল্য রতন এক একটা। এবারে পড়ব জয়িতা ঘোষ হালদারের চিঠি, দমদম ক্যান্টনমেন্ট থেকে। জয়িতা লিখেছে, প্রিয় সখী, শুভ নববর্ষের অগ্রিম আন্তরিক শুভেচ্ছা জানাই প্রথমেই। তোমার সঙ্গে দেখা হয়নি প্রায় 2 বছর পেরিয়ে গেছে, অথচ আমরা কত কাছের বন্ধু। আসলে বন্ধুত্ব তো মনের কাছাকাছি থাকা। বসন্তের শেষ লগ্নেই তো শুরু হয়ে যায় নববর্ষের প্রস্তুতি। বেশ কিছু পুরনো জিনিসপত্র, পোশাক আশাক বাতিল করে নতুন কেনার ইচ্ছে থাকে সকলেরই। জানো, পয়লা বৈশাখ এলেই একটা অদ্ভুত আনন্দ। মনে হয় যেন যত কিছু দুঃখ ব্যথার অন্ধকার সব যেন মুছে যাবে। এবার নতুন ভোরের আলোয়, পবিত্র সৎ সুন্দরের আরাধনায় সবাই খুব ভালো থাকবে, এই আশা নিয়েই ভোরে উঠে পূজার্চনা, তারপর কিছু প্রভাতী অনুষ্ঠানে গানে গানে মেতে উঠি। এরপর ঘরে ফিরে বিশেষ কিছু সাবেকি রান্নাবান্না, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সেরে নতুন জামাকাপড় পরা। শ্বশুরবাড়ি বাপের বাড়িতে বাবা মাদের প্রণাম করতে যাওয়া ছিল আমাদের পুরনো দিনের নববর্ষ যাপনের অঙ্গ। এরপরও থাকে নতুন বছরের হালখাতার নিমন্ত্রণ। নতুন ক্যালেন্ডারের আকর্ষণটা এখনও আছে। তবে মিষ্টির বাক্সটা আর টানে না আজকাল। যেমন রুদ্র বৈশাখের খরতাপের রুক্ষ দহন দিন, তেমনি বহু স্বজন বন্ধু আপনজন হারিয়ে জীবনটাও যেন কঠিন হয়ে গেছে এখন। তবুও নববর্ষ আসবে কালের নিয়মে, নতুনকে বরণ করে নেব প্রথা মতোই। তোমার জন্য রইল অজস্র শুভকামনা। নতুন বছরের প্রতিটি দিন হয়ে উঠুক সুন্দর ও সার্থক। বিগত বসন্তের চেনা সাথী, জয়িতা ঘোষ হালদার, দমদম ক্যান্টনমেন্ট। অসাধারণ একটা চিঠি পড়লাম। ঠিকই বলেছ, আমাদের আনন্দ রয়েছে, দুঃখ রয়েছে, দুঃখ সুখ সব নিয়েই তো জীবন। চলে যাচ্ছি পরের চিঠিতে। চিঠিটি লিখেছে সুলেখা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে। প্রিয় ছবিদি, পত্রের প্রথমেই জানাই তোমায় একরাশ আগাম নতুন বছরের ভালোবাসা। আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। জানো তো, পয়লা বৈশাখ নিয়ে অনেক স্মৃতি ভিড় করে আসে। বর্তমানটাও একই রকমভাবে কাটাই, তবুও ছোটোবেলার আনন্দ যেন অন্যরকম। নতুন জামা পরে পাড়ায় ঘুরে ঘুরে দেখানো, দোকানে হালখাতা করতে যাওয়া বাবার সাথে। আমি ছোট থেকেই বাবার ভক্ত, কিন্তু মায়ের আদর্শে বড় হয়েছি। মা যা করতো তাই করতে ইচ্ছে করতো, তাই ছোট থেকেই মায়ের সাথে হোমিওপ্যাথি ঔষধের বই পড়ার নেশা ছিল। মা বাড়ি না থাকলে আমি ক্লাস 6 থেকেই ঔষধ দিতাম রোগীদের, আর ওনারাও বিশ্বাস করে খেতেন। এইভাবেই শুরু হয়েছিল আমার হোমিওপ্যাথির শিক্ষা। গান, আঁকা, সেলাই বোনার মতো এটাও যেন নেশায় পরিণত হয়েছিল পড়াশোনার পাশাপাশি। এক পয়লা বৈশাখে বাবার সাথে হালখাতা করতে গিয়েছিলাম। বাবা যেখান থেকে ওষুধ নিত মাকে সেই দোকানে, ওষুধ এনে দিত মাকে সেই দোকানে। হয়তো সেই দোকানে জেঠুকে সব গল্প করত, হয়তো আমার কথাও হয়তো বলেছে। জেঠু দেখি আমাকে এসো মামনি বলে মিষ্টি জল যেমন সবাইকেই দেয় দিল। দোকানে একটু ফাঁকা হতেই আমার হাতে একটা পেনের বাক্স আর একটা ডায়েরি দিয়ে বলল, মামনি এটা খুলে দেখো এবং তোমার নামটা আমার প্যাডে লিখে দাও। আমি তো অবাক তখন, সবে 7ম শ্রেণীতে পড়ি, এত কিছুই বুঝি না। বাবার দিকে তাকাতেই বাবা বলল, লেখো। জেঠু যখন বলছেন আমি তো পেনের বাক্স খুলে আরও অবাক হয়ে গেলাম। দেখি তাতে রূপোর একটা সুন্দর পেন। আমি লজ্জা পেয়ে গেছি এমন উপহার দেখে, দোকানে সবার সামনে। বাবাও অবাক হয়ে গেছে দেখে। বাবা বলছে, এসব কি দাদা, এটা নেওয়ার যোগ্যতা এখনও ওর হয়নি। তখন ওই জেঠু বললে, ওসব আপনি বুঝবেন না মামনি, বড় হয়ে দেখবেন অনেক নাম করবে। তারপর আমি তো মহানন্দে বাড়ি এসে আনন্দে আটখানা হয়ে অমন উপহার পেয়ে আনন্দে আটখানা হলাম। পরে জানলাম আমি যাদের ঔষধ দিতাম তারা নাকি খুব উপকার পেয়েছিল। সেই কথা বাবা দোকানে আলোচনা করছিল যে আমার ছোট মেয়েটাও ওর মায়ের দেখা দেখি ঔষধ দেয় এবং তারা বেশ ভালোই থাকে। তারপর কেটে গেছে অনেক বছর।
বিয়ের পর হঠাৎ করেই আবার সেই রোগীদের জন্যই হোমিওপ্যাথি নিয়ে পড়ার ইচ্ছা এবং পাশ করে পুরোদমে চিকিৎসা দ্বারা মানুষের সেবা করা চলছে। তবে জানি না কতটা সুনাম অর্জন করেছি, তবে সেই জেঠুর কাছ থেকে এখনও আমি ঔষধ আনি এবং দোকানে গেলেই প্রণাম করে আশীর্বাদ নিয়ে আসি। উনি অমন আশীর্বাদ দিয়েছিলেন বলেই হয়তো আজ এই ভূমিকায় অন্য সব কিছুর সাথে। যাক, অনেক কথা লিখে ফেললাম। একটা সুন্দর স্মৃতি রয়ে গেছে, যা মলিন হবে না কখনো। বাংলা বছরের প্রথম দিনের ইতি তোমার আদরের বোন সুলেখা। সুলেখা চৌধুরী, হইপাল, হুগলি থেকে। সত্যি কি সুন্দর চিঠিটা, একটা মিষ্টি চিঠি পড়লাম। আর চিঠিটা থেকে বুঝতেই পারলেন যে সকলে বুঝতেই পারছো যে সুলেখা হোমিওপ্যাথি চিকিৎসক এবং ও চিকিৎসা করে, সঙ্গে লেখালেখি করে, গান করে, অনেক গুণের অধিকারী সুলেখা। এবার চলে যাব পরের চিঠিতে। চিঠিটা লিখেছে শিবানী চক্রবর্তী, শ্রীরামপুর, হুগলি থেকে। ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে চিঠি লিখতাম, ইংল্যান্ড লেটার আর পোস্ট কার্ড। তাই পুরনো স্মৃতিগুলি মনে পড়ে আবার খুব ইচ্ছে করে, দেখি না, লিখি আবার। নাইবা থাকলো খাম, পোস্ট কার্ড, ইনবক্স তো আছেই, ইংল্যান্ড লেটার নাইবা রইল। তাই নতুন বছর, পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। চৈত্র নিয়েছে বিদায়, ক্যালেন্ডারের শেষ তারিখটার পাতার মুখটা গোমড়া করে অধবদনে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে নতুন প্রভাত। পূব আকাশের লালিমায় রাঙিয়ে প্রভাত পাখিরা গায় নতুন সুরে সেতার। ওগো নতুন বছর, তুমি সব কিছু নতুন রূপে, নতুন বরণে করো শুভ তোমার তপতাপে। যত অনুবীজের দল, যত দূষণ উড়িয়ে পুড়িয়ে ভস্ম করে দাও। বিপন্ন বসুধার চোখে আর জল, সন্তানের তরে। ঝড়ে উড়ে যাওয়া দিনগুলি ক্লান্ত স্মৃতি অবসাদে করে মৌন আত্মরোমন্থন। কিছু দুঃখের গহনে রেখে গেল একান্তে, স্মৃতিটুকু থাক না অন্তরে। অনুরাগ ভরা কিছুটা আগামী নতুন শপথে। ওগো নতুন, এসো তোমারে বড়ি, এসো নতুন রূপে, এসো বৈশাখ নববর্ষের নবজাগরণের অগ্রপ্রতীক। তুমি মানুষকে আলোর পথ দেখাও, নতুন স্পর্শের অভিযানে সব কিছু সুন্দর করো, চেতনা ফেরাও, দেখাও আলোর দিশা। শিবানী চক্রবর্তী, শ্রীরামপুর, হুগলি থেকে। অসাধারণ একটা বার্তা পেলাম। সমস্ত আমাদের বৎসরের আবর্জনা দূরীভূত হোক, নতুন বছর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসুক। আবার একটা চিঠি পেয়েছি শ্রীরামপুর থেকে, লিখেছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়। প্রিয় কথায় ছবি, তোমাকে চিঠি লিখছি আজ আগত পয়লা বৈশাখ বিষয়ে। দেখো, বাংলা বছরের সূচনার দিন পয়লা বৈশাখ। 12 মাসের প্রথম মাসের প্রথম দিনটি স্বভাবতই বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ব্যবসায়ীরা হালখাতা উৎসব করেন, সোনার দোকানদারেরা নতুন ক্যালেন্ডার ও মিষ্টির বাক্স দিয়ে আপ্যায়ন করে খরিদ্দার ধরেন। গণেশ ও লক্ষ্মীর পুজো হয়, ঘরে ঘরে বাঙালিরা নতুন পোশাক পরে গুরুজনদের আশীর্বাদ নেন। বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা জানানোর রীতি আছে। যাত্রাপালা নতুন বছরের এই শুভ দিনে উদ্বোধন হয়। এখন পয়লা বৈশাখের জৌলুস থাকলেও নেই বাংলা তারিখ মনে রাখা। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঘিরেই বৈশাখ বা বাঙালিয়ানা। পয়লা বৈশাখ কচু শাক, মোচা ঘণ্ট, মাছের ঝোল, শাক, পায়েস, বাঙালির রান্নাঘরে পঞ্চব্যঞ্জনের চল আছে আজও। আমাদের কলম সৈনিকেরা বিশেষ আনন্দে থাকি। অনেক নতুন পত্রিকা প্রকাশিত হয় এই পয়লা বৈশাখে। শুভেচ্ছা জানালাম মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি। খুব ভালো লাগলো, মানে পয়লা বৈশাখের দিনে যে কি হয় সেটা আমরা চিঠিটা পড়ে জানতে পারলাম। আরও একটা চিঠি পড়ব এবার। কথায় ছবি, পয়লা বৈশাখের দিনটির স্মৃতিচারণ নিয়ে বান্ধবীকে চিঠি। প্রিয় সুষমা, প্রথমেই তোকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি বাড়ির সকলে ভালোই আছেন। অনেক দিন তোর সঙ্গে দেখা হয় না, আজ ভীষণ মনে পড়ছে তোকে। মনে আছে পয়লা বৈশাখে একদিন তুই সকালবেলা আমার বাড়িতে চলে এলি, মাকে এসেই প্রণাম করতে। মা আমায় ডাকলো, আমি তোকে দেখে এত আনন্দ পেলাম যে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তার একটু আগেই সকালে গঙ্গা স্নান সেরে পুজো দিয়ে মায়ের সঙ্গে ঘরে ঢুকেছি। তারপর তো দুপুরে মাছ, মাংস, আরও কত ভালো মন্দ খাবারের আয়োজন। আর তুই তো গল্প করতে করতে খাবার খেতে দেরি করছিলি।
বিকেলে আবার পয়লা বৈশাখের মেলা দেখতে বেরোলাম, পয়লা বৈশাখের মেলা দেখতে বেরোলাম। আগের দিন চড়ক মেলাও ছিল। এত মানুষের ভিড়, তাও তোর সঙ্গে বেরিয়ে কত কিছু কিনলাম। বাঁশের তৈরি পুতুল, মাটির ফুলদানি, পাথরের শিব, আরও কত কিছু। তারপর জিলিপি, বুড়ির চুলের মতো একরকম কাঠিতে লাগানো মিষ্টি, তারপর কাঠির আইসক্রিম। বাড়িতে নিয়ে এলাম পাঁপড় ভাজা, কাঠি ভাজা। সেই সব দিনের স্মৃতি আজ খুব মনে পড়ে। প্রতি বছর পয়লা বৈশাখ ও একটা বছর ফেলে নতুন বছরে আমরা পদার্পণ করি। জীবন থেকে একটা বছর কমে যায়। নতুন বছরটা ভালো কাটাতে এখনও গঙ্গা স্নান করে মা ভবতারিণীকে প্রণাম করে বলি, মা, এই নতুন বছরটা সবার ভালো কাটুক, আনন্দে থাকুক সবাই। এখন তো এই দিনে সন্ধেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, খুব ভালো লাগে। তবে তখনকার মতো অনাবিল আনন্দ আর পাই না। আর পয়লা বৈশাখে বাড়ির আত্মীয় গুরুজনদের চিঠি লিখে প্রণাম জানানো ছিল তখন প্রধান কাজ। খুব ভালো লাগতো। যাই হোক, তুই কেমন আছিস জানাস, সময় করে একবার আসিস। শুভেচ্ছা সতত, ইতি তোর বন্ধু পিয়া। প্রত্যেকটা চিঠির মধ্যেই এত এত সুন্দর সুন্দর বার্তা এবং আমাদের সেই স্মৃতিতে ফিরে যাওয়া, অতীতে ফিরে যাওয়া। খুব ভালো লাগছে তোমার কণ্ঠে চিঠিগুলো শুনতে। আমি আর উত্তমদা রয়েছি। খুব সুন্দর পড়ছো, দারুণ লাগছে, উত্তমদা বলছে। ধন্যবাদ উত্তমদা, আপনার চিঠিটা আগে পড়েছি। শুনবেন পরে রেকর্ডেড লাইভটা। আর তোমাদের বর্ণালীকে, জয়শ্রীকে, অনুদিকে, সকলকে অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর একটা অনুরোধ করব সব শেষে, যে কেউ যদি কাল্পনিক চিঠিও লেখো, অন্য কাউকে লিখছো চিঠিটা, যেমন এইমাত্র যে চিঠিটা পড়লাম, এগুলো তো কাল্পনিক চিঠি। আমরা কখনো কারুর নাম করে, কাউকে উদ্দেশ্য করে চিঠি লিখছি। তবুও মানে যখন চিঠিটা আমার কাছে পাঠাবে, যেহেতু হোয়াটসঅ্যাপে আসছে এবং সেখান থেকে আমি প্রিন্ট আউট করছি, তো সেক্ষেত্রে নিচে একটু নিজের নামটা দিয়ে দেবে। নিজের নাম এবং কোথা থেকে লিখছো সেটা একটু লিখে দিলে আমার ওই প্রিন্ট আউটের সঙ্গে ওটা আসে, লেখাটা বেরোয়। কিন্তু যারা কাল্পনিক চিঠি লিখছো, সেখানে তার নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না, আর বুঝতে পারছি না কে চিঠিটা লিখেছে। তাই পড়তে গিয়ে আমাকে অনেকবার খুঁজতে হচ্ছে। মানে অনেক সময় অনেক চিঠি আসছে, তো আমি খুঁজে পাচ্ছি না যে কে লিখেছে। যেমন এই চিঠিটা কে লিখেছে আমি কিন্তু তার নামটা পেলাম না। আর একবার বলে দিই যে চিঠিটা লিখেছে, বলছে যে ইতি তোর বন্ধু পিয়া, আর সুষমাকে লিখেছে। কে লিখেছো আমাকে একটুখানি জানিও, তাহলে আমি আরেকবার উল্লেখ করে দেব। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর আন্তরিক কৃতজ্ঞতা এতক্ষণ ধরে থাকার জন্য। আর যারা আমাকে চিঠি লিখেছো তাদের অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা। আর নতুন বছর সমস্ত পুরনো আবর্জনাকে মন থেকে দূর করে দিয়ে, সমস্ত অমলিন স্মৃতিকে দূরে ভাসিয়ে দিয়ে আমরা যেন ভালো থাকি, অনেক অনেক ভালো থাকি। শুধু ভালো থাকাটাই এখন কিন্তু দরকার। কে কোথায় পৌঁছলো সেটা কিন্তু মূল জিনিস নয়। আমি নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, এটুকুই যেন আমাদের এই সামাজিক বার্তা নিয়ে আমরা চলতে পারি। নতুন বছরের সকালে আবার সবাই নিশ্চয়ই নতুন স্নান করে নতুন জামা পরবে, কেউ পুজো করবে, কেউ অনেক ভালো মন্দ খাবে, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবে, নিশ্চয়ই যাবে। আর বাংলা বছরটাকে আমরা এইভাবে উদযাপন করব। আমরা প্রতি বছর বলবো না, প্রতিদিনও বলা যায় যে একটি করে ভাষার মৃত্যু হচ্ছে। তাই আমাদের এই বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখতে হবে। এই যে মিষ্টি মধুর ভাষা, এই ভাষা যেন পৃথিবীর বুক থেকে হারিয়ে না যায়, এবং তার দায় আমাদেরকেই নিতে হবে। আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের ভাষাকে। যে ভাষার জন্যই আন্দোলনে শহীদ হয়েছিলেন আমাদের ভাই বোনেরা, সেই ভাষার উদযাপন করতে হবে সর্বত্র। তাই শুধুমাত্র কিছু বিদেশি ভাষা, কিছু মানে অন্যের মুখের ভাষা নিজে বলে আমরা যদি নিজেকে খুব আধুনিক প্রমাণ করার চেষ্টা করি, সেটা মনে হয় খুব ভুল। সঠিকভাবে বাংলা বললেও
আমার মনে বেশি ভালো লাগে। আমরা যে তখন থ্যাংক ইউ না বলে যদি কাউকে ধন্যবাদ বলি, সরি না বলে যদি দুঃখিত বলি, আমার মনে হয় সেটা অনেক বেশি হৃদয়কে স্পর্শ করে। আমরা যদি নতুন বছর থেকে এগুলো একটু করার চেষ্টা করি, বাঁচিয়ে রাখার চেষ্টা করি নিজেদের ভাষাকে, এটাই মনে হয় আমার এবং আমাদের সকলের, আমাদের বাঙালি ভাই বোনেদের সকলেরই এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত এবং এইভাবেই এগিয়ে চলা উচিত। বাংলা ভাষাকে হারিয়ে যেতে দেব না আমরা, তবেই না পয়লা বৈশাখের সঠিক উদযাপন হবে। আজ তাহলে এইটুকুই। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা জানাই সকলকে, যারা আমাকে চিঠি লিখেছেন এবং যারা আমার সঙ্গে লাইভে এতক্ষণ ছিলে। বর্ণালী কিন্তু শুরু থেকে শেষ অবধি আমার সঙ্গেই রয়েছো, মনে হয় উত্তমদাও রয়েছেন, দেখতে পাচ্ছেন। অনেক অনেক শ্রদ্ধা জানাই উত্তমদাকে এবং তোমাকে অনেক ভালোবাসা। শেষ করলাম। শুভরাত্রি।